আপনি যে বলছেন যে একটা নির্বাচনের পরে যে সরকার প্রতিষ্ঠিত হয়েছে সেই গণঅভ্যুত্থানের পরিপ্রেক্ষিতে গত ৩ মাসের সরকারের গভর্নেন্স দেখলে আমার মনে হয় না, একদিকে আপনি বলতে পারেন যে এটা খুব অল্প সময়, এই অল্প সময়ের মধ্যে এখনও এই সরকার সম্পর্কে কোনো নেতিবাচক মূল্যায়ন দাঁড় করার হয়তো সময় হয় না, অনেকে বলেন। কিন্তু একই সঙ্গে এইটাও সত্য যে ৩ মাসের আচরণের মধ্যে সমাজ যে তোলপাটটা হয়েছিল ১৫ বছরের আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে গত ৫৩ বছরের যে স্বাধীনতার পর থেকে মানুষের যে আকাঙ্ক্ষার পূরণ হয়নি, সেগুলোর যে একটা অভিপ্রকাশ লাভ করেছিল এবং এই রকম আত্মাহুতির মধ্য দিয়ে আপনি যেমন বলেছেন যে গুলিকে বুকে জড়িয়ে নিয়েছে, ৩ সপ্তাহে একটা স্বাধীন দেশে ১,০০০-এর বেশি তরুণ তরুণী, বৃদ্ধ, যুবক এবং শিশুর হত্যার ঘটনা ঘটেছে। ২০,০০০-এর মতন মানুষ গুলিবিদ্ধ হয়েছে, আহত হয়েছে। এদের মধ্যে প্রায় ৫ থেকে ১০,০০০-এর মতো কেউ না কেউ অঙ্গ প্রত্যঙ্গ হারিয়েছে, অনেকে চোখের জ্যোতি হারিয়েছে। সেই পৃথিবী আর কোনোদিন দেখবে না। অথচ এই পৃথিবীকে, এই বাংলাদেশকে সে সুন্দর করতে চেয়েছিল, সুন্দর দেখতে চেয়েছিল বলে সে মিছিলে গেছে। এই সরকার যেই সমস্ত পরিকল্পনা করছে এখনো পর্যন্ত, যেগুলো কথা বলছে, বিশেষত আচরণ যা করছে, আমার কাছে মনে হয় যে গণঅভ্যুত্থানের ভেতরকার যে মর্মবাণী তারা উপলব্ধি করতে পারেনি। দুটো কারণ থাকতে পারে। একটা হচ্ছে যে সরকার যারা পরিচালনা করছেন তাদের একটা বিরাট অংশ বিদেশে ছিলেন, আরেক অংশ জেলে ছিলেন। এই যে বিদেশে থাকা কিংবা জেলে থাকা, সেটার জন্য তাদেরকে দায়ী করা যায় না। পরিস্থিতির কারণেই, আওয়ামী লীগ সৃষ্ট পরিস্থিতির কারণেই বা তারও আগের আপনার ১/১১ সময়ের সরকারের কারণেই তাদের অনেককে বিদেশে থাকতে হয়েছে। তারা হয়তো দাবি করবেন দেশ বিদেশ থেকে তারা দেশের সঙ্গে যোগাযোগ রেখেছেন, কিন্তু এই সময় এইখানে যারা ছিলেন, বাইরে ছিলেন, এই যে পট করে গুলিবিদ্ধ হয়ে পড়ে যাওয়া এবং পড়ে যাওয়ার আগে তার স্লোগান দেওয়া, এইটা দেখতে পারা আর না পারার মধ্যে অনেক পার্থক্য থাকে। এইটা বুঝতে পারা এবং না পারার মধ্যে অনেক পার্থক্য থাকে। সেই উপলব্ধির একটা গ্যাপ পরিষ্কার আমরা দেখতে পাচ্ছি। যেমন ধরুন, আমি একটা উদাহরণ দিই। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আন্দোলনটা শুরু হলেও 18ই জুলাই যখন বিশ্ববিদ্যালয়গুলোকে বন্ধ করে দেওয়া হলো, ঢাকা বিশ্ববিদ্যালয় সহ পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো, ঠিক তার সঙ্গে সঙ্গে সারা দেশের প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীর এই আন্দোলনটাকে অনেকটা রিলে রেসের মতন করে এটাকে গ্রহণ করলো এবং তারা সারা দেশে, শহরের কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত সারা দেশে ছড়িয়ে দিল। এখন এই দেশের যিনি এখন শিক্ষামন্ত্রী, তিনি হঠাৎ করে এই প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের সম্পর্কে একটা কটু মন্তব্য করলেন। এটা দিয়ে বোঝা যায় যে আজকে যে সরকার প্রতিষ্ঠিত হয়েছে যে গণঅভ্যুত্থানের পরিপ্রেক্ষিতে, সেখানে এই শিক্ষার্থীদের কি অবদান তারা চোখে যেমন দেখেননি, দেশে ছিলেন না, কিন্তু দেশে ফিরে এসেও সেটা উপলব্ধি করার চেষ্টা করেছেন বলে মনে হয় না। দেখি এটা কেন হবে বলেন? যার কথা আপনি বলছেন তিনি তো ছাত্র রাজনীতিতে ছিলেন, তিনি একটা হলের ভিপি ছিলেন, ছাত্র সংগঠনের একজন নেতা ছিলেন। ফিরে যখন এসছেন তখন দলের সাথে তার কথাবার্তা হয়নি, দল তাকে বোঝায়নি। এই দলের তো অপরিসীম লোক, অজস্র লোক জেল খেটেছে, তাদের নামে মামলা হয়েছে, পুলিশের মার খেয়েছে। তারা কি বলেনি তাদের দুঃখ? এদের মধ্যে কোনো চেতনা তৈরি করেনি? অন্তত নেতৃত্বের একটা বিরাট অংশের মধ্যে যে চেতনা তৈরি করেনি, সেটা এই সমস্ত আলাপ আচার আচরণ থেকে, কথাবার্তা থেকে বোঝা যায়। আমার প্রশ্নটা হচ্ছে যে এটা যদি তারা উপলব্ধি না করেন, যেমন ধরুন প্রধানমন্ত্রী তারেক রহমান যখন বিদেশ থেকে সেখানে বললেন আই হ্যাভ এ প্ল্যান, উই হ্যাভ এ প্ল্যান, আমরা কিন্তু খুশি হয়েছিলাম যে উনি দীর্ঘদিন দেশের বাইরে থাকতে বাধ্য হয়েছেন। শুনেছি যে দেশের তৃণমূল পর্যায়ের কর্মীদের সঙ্গে পর্যন্ত আর যোগাযোগ ছিল। তিনি যখন এইরকম একটা অভ্যুত্থানের পরে ঢাকায় ফিরলেন, এই প্রচুর হোমওয়ার্ক করার তার সুযোগ হয়েছে। তো সেই প্ল্যানটা তিনি সরকার গঠন করবার পর
3 মাসের মধ্যে পরিপূর্ণভাবে মূর্তিমান হয়ে উঠবার কথা ছিল। সেই প্ল্যান বাস্তবায়নের কথা আমি বলছি না। আমরা 3 ধরনের কার্ড দিতে দেখেছি তাকে, বা কার্ড ঘোষণা করার কথা। কিন্তু এইখানে দীর্ঘদিন ধরে, দীর্ঘ বছর বছর ধরে বাংলাদেশের কতগুলি প্রতিষ্ঠান ধ্বংস হয়েছে, এখানে শিক্ষা ব্যবস্থা ধ্বংস হয়েছে, অর্থনীতির অবস্থা অত্যন্ত খারাপ জায়গায় চলে গেছিল, কোন নিয়ম নীতি শৃঙ্খলা কোথাও প্রতিষ্ঠিত থাকেনি। এগুলোকে গণ অভ্যুত্থানের চৈতন্যের আলোকে, আকাঙ্ক্ষার আলোকে পুনর্বিন্যস্ত করে চালু করবার জন্য যে সামগ্রিক পরিকল্পনা দরকার, সেই পরিকল্পনার কোনো ঘোষণা আমরা এখনো দেখিনি। ধরেন এই জায়গাতে আমি আবার আপনাকে একটু সাহায্য করার যদি বলি, পৃথিবীতে কিন্তু এরকম বহু যুগান্তকারী ঘটনার নায়করা দেশের বাইরে ছিলেন ঘটনা ঘটবার সময়ও। সেটা লেনিনের কথা বলেন, সেইটা এই খমেনির কথা বলেন, বা সেটা ভারতে যে বামপন্থী আন্দোলন হচ্ছে এম.এন. রয় সহ, এমনকি ইরানের, সব জায়গাতে এরকম হয়েছে। সব খালিতে এরকম হয়নি। কিন্তু প্রশ্ন হচ্ছে, এটা ইম্পর্টেন্ট হচ্ছে রিলেট করার ব্যাপারটা। আমাদের দেশে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় এই কথা কে অস্বীকার করবে যে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের যে পর্বগুলো অতিক্রম করে যুদ্ধে পর্যন্ত পৌঁছায়, সেই সংগ্রামের বিভিন্ন স্তরে সর্বশেষ স্তরের পর্বের সবচেয়ে বড় নেতা ছিলেন শেখ মুজিবুর রহমান। কিন্তু যুদ্ধের সময় তিনি বিদেশে থাকবার কারণে, পাকিস্তানে বন্দী থাকবার কারণে, বাংলাদেশের যে ইতিমধ্যে 9 মাসে কত লক্ষ মানুষের কত ধরনের সাফারিংস, কত হত্যা, কত আত্মত্যাগ, কত ধরনের, একই সঙ্গে তার মন এবং মননের মধ্যে চিন্তা এবং আকাঙ্ক্ষার পরিবর্তন, ইতিহাসের পেছনের দিকে তাকালে এবং তার পরবর্তী কয়েক বছরের যদি রাজনৈতিক আচরণ আমরা লক্ষ্য করি, আমরা পরিষ্কার করে সমাজতাত্ত্বিকের দৃষ্টিতে দেখলে বোঝা যায় যে এই ঘটনার সঙ্গে তিনি রিলেট করতে পারেননি। আমরা হয়তো অন্যদিকে চলে যাবো যদি। বলছি এই কারণে রিলেট করতে পারা, আপনি অনেক নেতাদের কথা বলেছেন যারা সফল হয়েছেন, তারা রিলেট করতে পেরেছেন বাইরে থেকেও। অর্থাৎ ইতিহাসে দেখা যায় কেউ কেউ রিলেট করতে পারেন, কেউ কেউ রিলেট করতে পারেন না। আমাদের এখানেও এই ধরনের উদাহরণ আছে, রিলেট করতে পারেননি। বাংলাদেশে 71 সালের স্বাধীনতা যুদ্ধের চেয়ে বড় ঘটনা এই জনগোষ্ঠীর মধ্যে ঘটে নাই। তো সেইটার মধ্যে তো এত বড় নেতা রিলেট করতে পারেননি। প্রশ্নটা হচ্ছে, আমাদের আশঙ্কা 24-এর গণঅভ্যুত্থানও এত, আরেকটা স্বাধীনতা পরবর্তী 2টা গণঅভ্যুত্থান হয়েছে, এর মধ্যে এটা দ্বিতীয়টা, একটা 89 সালে হয়েছে, সেইটার তো আমরা মিসক্যারেজ হতে দেখেছি। এখানেও আবারও মিসক্যারেজ যদি হয় সেটা দুর্ভাগ্যজনক হবে। কিন্তু এই দুর্ভাগ্যটা শুধুমাত্র দেশের মানুষের হবে না। যেই দলের এই নেতৃত্বে এখন মানুষ তাদেরকে প্রতিষ্ঠিত করেছে, তারা যদি এটা বুঝতে না পারেন, বুঝতে যে পারছেন না বলে আমার অনুমান, তার কারণ তো আমি বলেছি আপনাকে, যে 3 মাসের মধ্যে এই যেই সমস্ত রাষ্ট্রীয় অবক্ষয় যেগুলো হয়েছে, প্রতিষ্ঠানগুলো ধ্বংস হয়েছে, এগুলো গণতান্ত্রিক দর্শনের আলোকে পুনর্নির্মাণ করবার জন্যে যে ধরনের পরিকল্পনা, সামগ্রিক পরিকল্পনা মানুষের সামনে হাজির করবার কথা ছিল বা আশা করেছি, সেটা কিন্তু এখনো হয়নি। মানে এমন কি হতে পারে, ধরেন মানে এমনি বলে না যে শান্তিপূর্ণ বিকাশের 100 বছর আন্দোলনের 1 বছরের সমান। অফকোর্স। তো এরকম হচ্ছে, যখন অভ্যুত্থান হয় তখন, বা বড় আন্দোলন হয়, তখন মানুষের মনন, চিন্তা, তার আকাঙ্ক্ষা এত দ্রুত গতিতে পরিবর্তন হয়ে যায়, যেটা হয়তো বাইরে থেকে তো বোঝা যায় না। অনেক সময় দেশে থেকেও যারা আন্দোলনের মধ্যে নাই, মানুষের সাথে নাই, তারা হয়তো ধরতে পারেন না। ফলে হয় কি, পার্টি হয়তো তাদেরকে রিলেট করতে পারে না, পার্টি তাদের নেতাদেরকে বোঝাতে পারে না যারা বাইরে আছেন যে বিষয়টা কিন্তু এরকম। আমি আপনাকে সেই অর্থে করে একটা জিনিস বলি। আচ্ছা বলবেন, তার আগে আমি প্রশ্নটা করি আপনাকে। সেই অর্থে আমি বলছি যে আমরা কিন্তু এরকম দেখেছিলাম যে জনগণের এই আকাঙ্ক্ষাকে ধারণ করেই আমরা অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে বা মানুষের পক্ষ থেকে অন্তর্বর্তী সরকার তাদের প্রতিনিধি হয়ে বা তাদের হয়ে যে একটা সংস্কারের চেষ্টা করেছিল, সেই সংস্কারের এই যে ধরেন 3 মাসের কর্মকাণ্ড, রাষ্ট্র কাঠামোর সংস্কারের বা সামগ্রিক সংস্কারের কোনো রকম লক্ষণ কি দেখা যাচ্ছে? আমি দুটো বিষয়, আপনার এই প্রশ্নের উত্তরে আমি দুটো জিনিস বলি। প্রথম কথা হচ্ছে, আমি আমাদের দিক থেকে বিশ্বাস করবার কোনো কারণ নাই এই সমস্ত সংস্কারই তো বাংলাদেশের সমাজ এবং রাষ্ট্রের গণতান্ত্রিক রূপান্তরের জন্য সংস্কার।
আমরা যখন বলি বা যে কোনো পার্টি বলুক যে একটা গণতান্ত্রিক সংস্কার দরকার, তার মানে হচ্ছে আমাদের রাষ্ট্র এবং সমাজের মধ্যে অগণতান্ত্রিকতা আছে। তা নইলে গণতান্ত্রিক সংস্কারের দিকে আমাদের যাওয়ার কোনো ব্যাপার ছিল না, দাবি থাকতো না। তখন প্রশ্ন হচ্ছে প্রায় 17 বছর বিএনপির জন্যে দলীয় নির্বাচন, দলের নেতৃত্বের গণতান্ত্রিক পুনর্বিন্যাস করার খুব ভালো পরিস্থিতি ছিল না, এটা আমরা মানি। তারপরে তো 20 মাস হলো, কোনো একটা অগণতান্ত্রিক প্রতিষ্ঠান রাজনৈতিক দল হিসেবে রাষ্ট্রের গণতান্ত্রিক রূপান্তরে নেতৃত্ব দিতে পারে, এটা বিশ্বাস করবার কোনো যুক্তিসঙ্গত কারণ থাকতে পারে না। তো রাষ্ট্রের কথা আমি বাদ দিলাম, এই দল তো এখনো পর্যন্ত তার একটা ইতিবাচক পরিবেশ পেয়েও তাদের মধ্যে তো এখনো পর্যন্ত একটা সম্মেলন করবার চেষ্টা আমরা দেখছি না। আমি একদম ছোট জায়গা থেকে আসছি, ঘরের মধ্যে। আচ্ছা, কোনো অগণতান্ত্রিক দল বা পৃথিবীর কোথাও কোনো সমাজে কোনো যুগে গণতান্ত্রিক সংস্কার করতে পারে নাই। অর্থাৎ আমি এই দলের নেতৃত্বের চৈতন্যের আপনার রাজনৈতিক ম্যাপটা বোঝার চেষ্টা করতেছি, তাদের কি গণতন্ত্র মনস্কতা আছে কিনা। নিজেদের মধ্যে যদি না থাকে তাহলে সেটা রাষ্ট্র এবং সমাজের মধ্যে কি করে করবেন, এক। দুই হচ্ছে আপনি সমস্ত এই যে সংস্কারের যে দাবিগুলি উঠল, আমি বরং অন্য একটা প্রবণতা দেখতে পাচ্ছি যে একসময় মঈনুদ্দিন ফখরুদ্দিনের সরকারের আমলে সংস্কার কথাটাকে যেমন একটা নেতিবাচকভাবে সমাজ আবির্ভূত হচ্ছিল, পরবর্তীকালে মানুষের আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে যখন গণতান্ত্রিক সংস্কারের কথা ওঠে, বিএনপির একটা সেকশন থেকে আমি দেখতে পাচ্ছি সংস্কার কথাটাই যেন একটা খারাপ জিনিস এরকমভাবে কিন্তু আবার প্রতিষ্ঠা করার চেষ্টা হচ্ছে। এটা তার অন্তর্গত অগণতান্ত্রিক মানসিকতার পরিচয়। বাংলাদেশকে যদি এই 24-এর গণঅভ্যুত্থানের যারা ভিকটিম, যারা শহীদ, যারা আত্মাহুতি দিয়েছেন, তাদের প্রতি ন্যূনতম সুবিচার করতে হয়, তাহলে রাষ্ট্রের বিভিন্ন পরিসরে, অর্থনীতিতে, সংস্কৃতিতে, সাংবাদিকতায়, সর্বত্র আইন কানুনের একদিকে যেমন আপনার সংস্কার সাধন করতে হবে, তেমনি তার প্রয়োগের মধ্য দিয়ে, দৃষ্টিভঙ্গির মধ্য দিয়ে আর একটা গণতান্ত্রিক সংস্কারমূলক চিন্তা, এগুলোকে সামনে নিয়ে আসা বাস্তবায়ন করা দরকার। তার লক্ষণ আমরা দেখতে পাচ্ছি না। আচ্ছা, দ্বিতীয়ত আরেকটা জিনিস লক্ষ্য করলাম, খুব ছোটো ছোটো ব্যাপার, ওটা বিশাল কোনো গণতান্ত্রিক সংস্কারের সঙ্গে জড়িত না। আমরা এই সরকারের স্বরাষ্ট্রমন্ত্রীকে একটা দেশের প্রায় সব ইস্যুতে কথা বলতে শুনি। ভালো, একজন মন্ত্রী যদি 15টা 20টা ইস্যু যদি বোঝান, এইটা সেই দেশের জন্য, সরকারের জন্য গুরুত্বপূর্ণ, ভালো, ইতিবাচক। কিন্তু এই দেশে আইন শৃঙ্খলার পরিস্থিতি কোথায়? আমরা যখন যেদিন কথা বলছি সেই দিন এই ঢাকার অদূরে 3 জন মানুষকে পিটিয়ে মেরে ফেললো। তাদের একটা গরুর ট্রাক নিয়ে যাচ্ছিল, তাদেরকে বলা হলো যে এরা চোর। সাসপেক্ট থাকার কারণেই তাদেরকে আক্রমণ করা হলো, তাদেরকে পিটিয়ে মেরে ফেলা হলো। তার একদিন মাত্র আগে সেই এলাকায় এক পরিবারের 5 জনকে মেরে ফেলা হলো। এখনো পর্যন্ত লিঞ্চিং হচ্ছে, এখনো পর্যন্ত মব হচ্ছে। এই যে ধরুন 2টা সংবাদপত্র অফিসের মধ্যে আগুন দিয়ে সংবাদকর্মীদেরকে হত্যা করার চেষ্টা করা হলো, তার জন্য মামলা হয়েছে। সেই মামলায় ইনভেস্টিগেশন রিপোর্ট কেন দেওয়া হয় না এখনো পর্যন্ত? কিংবা ধরুন আমার সহকর্মী এক সময়কার, তারা বেঁচে নেই, সাগরণী হত্যাকাণ্ড, 100-র উপরে 150-র মতন তারিখ হয়েছে। আওয়ামী লীগ করে নাই, ইউনিসেফ সরকার করে নাই, এরা তো বারবার বিভিন্ন সময়ে বলেছে যে এগুলি ইনভেস্টিগেশন করে ফাইনাল করে চার্জশিট দিয়ে বিচার করা হবে, হয় নাই। নতুন করে আমরা দেখতে পাচ্ছি যে আমরা মানি সাংবাদিকতার মধ্যে একদল লোক সাংবাদিকতার নামে অপসাংবাদিকতা করেছে 17 বছর ধরে, বিশেষত আওয়ামী লীগের জামানায় আওয়ামী লীগের পাবলিক রিলেশন অফিসারের মতন করে, হ্যাঁ, তারা আওয়ামী লীগের পক্ষে, আওয়ামী লীগের স্বৈরতান্ত্রিক শাসনের পক্ষে মত সৃষ্টি করেছে, স্বৈরতন্ত্রকে সমর্থন করেছে। সেইটা নৈতিক দিক থেকে, সাংবাদিকতার পেশাদারিত্বের দিক থেকে ভীষণ অপরাধ।
বাট তাদের অনেককে এমন এমন খুনের মামলায় তাদেরকে অভিযুক্ত করা হলো এবং তাদেরকে জেলের কারাবন্দি করে রাখা হচ্ছে বিনা বিচারে, যেটার জবাব এই সরকার দিতে পারছে না। সরকার বারবার একাধিকবার প্রধানমন্ত্রী থেকে শুরু করে আপনার স্বরাষ্ট্রমন্ত্রী, অপরাপর কয়েকজন মন্ত্রী পর্যন্ত বলেছে যে এই মামলাগুলি ঠিকমতো হয় নাই, এদেরকে মুক্তির ব্যবস্থা করতে হবে। আমি এডিটার্স কাউন্সিলের পক্ষ থেকে বলেছি, তাদের বিরুদ্ধে যদি অন্য কোনো অপরাধ হয়ে থাকে সেই অপরাধের সুনির্দিষ্ট অভিযোগে বিচার করা হোক, কিন্তু খুনের মামলায় তাদেরকে জেলে বন্দি রাখা, এর তো কোনো ন্যায় বিচারের কাজ হতে পারে না। এই গণঅভ্যুত্থানের কথা আপনি বলছেন, সেটা ন্যায়ের জন্যে, সুবিচারের জন্য, অবিচারের বিরুদ্ধে। সেইটার উপর দাঁড়িয়ে যে সরকার ক্ষমতা আসে, তারা এরকম অবিচার যদি অব্যাহত রাখে, তাহলে তার উপর মানুষের কাছে সুবিচারের আকাঙ্ক্ষা মরে যাবে। তো যদি মরে যায় সুবিচার আকাঙ্ক্ষা, এই দেশের মানুষ আবার কিন্তু ফুঁসে উঠবে। আমার মনে হয় বিএনপির নেতৃত্ব এটা খুব পরিষ্কারভাবে বুঝতে পারছেন না। যদি তারা বোঝেন, নিজেদের জন্যে এবং দেশের জন্য মঙ্গল হবে। না, এই যে ধরেন নারায়ণগঞ্জের সেলিনা হায়াত আইভি জামিন পেলেন তো একবার না, কয়েকবার ছাড়া হচ্ছে না তাকে। 9টা 10টা 12টা করে মামলা, এগুলি তো আওয়ামী প্র্যাকটিস। আওয়ামী লীগ আপনাদের বিরুদ্ধে, আপনারা যখন বিরোধী দলে ছিলেন বা বিএনপির বিরুদ্ধে অন্যদের বিরুদ্ধে 100-150 মামলা দিয়ে রাখত। ইউনূসের সরকারও সেই ঘটনা করেছে এবং সেগুলি তারা এখন অব্যাহত রাখছে। তো এগুলোর তো মানে কতকাল আমাদের জীবন পার হয়ে গেল। আপনি কাউকে গ্রেপ্তার করছেন, রাতের মধ্যে ছেড়ে দিচ্ছেন, কাউকে গ্রেপ্তার করছেন 4 দিন পরেই জামিন দিচ্ছেন, আর এখানে জামিন পাওয়ার পরে আরো মামলা দিচ্ছেন। কিরকম হলো? তো এটা তো এটা তো কোনো আইনের শাসন হতে পারে না। কিন্তু এই যে বিএনপির যারা পলিসি মেকার্স, তাদের একটা জিনিস অনুধাবন করা দরকার, যে অন্যায় এবং অবিচারের বিরুদ্ধে যে সংগ্রাম, সেই সংগ্রামের সফলতার উপর দাঁড়িয়ে তারা সরকার প্রতিষ্ঠা করেছে। এবং তারা যদি একই ধরনের অন্যায় অব্যাহত রাখে, এই কথা তো আমরা আর কত কাল শুনবো? আপনার জীবন তো আমাদের থেকে দীর্ঘ। আমাদের সারা জীবনে একটা কথা শুনতে শুনতে পার হয়ে গেল যে একটা সরকার যখন অন্যায় করতে থাকে, বিরোধী দলের লোকদের যখন ভিক্টিমাইজ করে, তখন তারা বলে এই কাজগুলি করবে না। ক্ষমতা এসে প্রথমেই বলে, তাদের অন্যায়ের বিরুদ্ধে কথা বললে মনে করিয়ে দিতে চায় আমাদের বিরুদ্ধে কি হয়েছিল আপনার মনে নেই? অবশ্যই মনে আছে। আপনাদের বিরুদ্ধে যখন অপোজিশন ছিলেন, বিরুদ্ধে ওই সব অন্যায় হয়েছিল বলে আমরা আপনাদের পক্ষাবলম্বন করেছিলাম। পক্ষাবলম্বন করেছে এই কারণে নয় যে আপনারা ক্ষমতা গেলে আবার একই কাজ করতে থাকবেন। এই খারাপ বড়ি থোরের মধ্য থেকে, এই চক্র থেকে বাংলাদেশকে যদি আমরা বের করে নিয়ে আসতে পারি, তাহলে আমরা ইতিবাচক উন্নততর বিকাশের জন্য পৃথিবীর চারদিকে তাকিয়ে ইতিবাচক কোথায় কোন দেশে কি হচ্ছে সেই পদক্ষেপগুলি আমরা নেব কি করে? আর যদি সেইটা আমরা না নেই, তাহলে আমরা যারা বৃদ্ধ হয়ে যাচ্ছি, তারা আমাদের পরবর্তী প্রজন্মের জন্যে যদি দেশটাকে 1 ইঞ্চু এগিয়ে দিয়ে যেতে না পারি, এইটার যে মর্মবেদনা, এই মর্মবেদনা নিয়ে আমরা কোথায় যাব? আপনি বরং আমাদেরকে বলেন। কবরে চলে যাবেন বলবো, তবে আমি একটা বিরতি নেব। তারপরে জনাব নুরুল কবির, আমি একটু বিচার ব্যবস্থার কথা জিজ্ঞেস করি আপনাকে। বিচার বিভাগের স্বাধীনতা নিয়ে তো অনেক কথাবার্তা হয়েছে। অন্তর্বর্তীকালীন সরকারের সময় তার সংস্কারের উপরেও অনেকগুলো প্রস্তাব হয়েছে। এর মধ্যে সুপ্রিম কোর্ট সচিবালয়, বিচারক নিয়ে অধ্যাদেশ, মানে প্রস্তাবনার মধ্যে ছিল এবং সবাই মিলে আমরা একমত হয়েছিলাম, কিন্তু সেটা বাতিল করে দেওয়া হয়েছে। কোথায় দাঁড়াচ্ছে গিয়ে বিষয়টা? আচ্ছা, প্রথম কথা হচ্ছে যে সরকার বলছে অবশ্য যে তারা স্থগিত করেছে, বাতিল শব্দটা বলেনি। কিন্তু এই স্থগিত কিংবা বাতিল যে অবস্থায় দেখে না কেন, বাস্তবে হচ্ছে আমরা দেখলাম যে এই সুপ্রিম কোর্টে যে সচিবালয় হওয়ার কথা, এইটা যে নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগকে পৃথক করার জন্য একটা অন্যতম গুরুত্বপূর্ণ পদক্ষেপ, এইটা তাত্ত্বিকভাবে কেউ অস্বীকার করবে না। বিএনপি তার নির্বাচনী ম্যানিফেস্টোর মধ্যে বিচার বিভাগের স্বাধীন করার কথা বলেছে। আইনজীবীরা দশকের পর দশক ধরে এই দেশের নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগকে স্বাধীন করবার কথা বলেছে এবং সর্বশেষ প্রত্যেকেই যারা নির্বাচন করেছে এই কথাটা বলেছে। তারপরও আমরা সরকারকেই এই অন্তর্বর্তীকালীন সরকারের এই প্রস্তাবকে, এই আইনকে ঠেকে দিতে দেখলাম।
এটা সোজা, এটা বোঝার জন্য তো বিরাট কোনো দার্শনিক হওয়ার দরকার নেই। অর্থাৎ হচ্ছে অপরাপর পূর্ববর্তী সরকারগুলোর মতোই এই সরকারও বিচার ব্যবস্থাকে তারা নির্বাহী বিভাগের অধীনস্থ করে রাখতে চায়। তার গণতান্ত্রিক বিকাশ, স্বাধীন বিকাশ চায় না। এটা এই দেশের বিভিন্ন সময়কার আন্দোলন, যে স্পিরিট, আন্দোলনের যে গণতান্ত্রিক আকাঙ্ক্ষা, তার পরিপন্থী, এবং রাষ্ট্র ক্ষমতাকে কেন্দ্রীভূত রেখে মানুষকে, বিরোধী মতামতকে দমন করবার জন্য যে কোর্ট ব্যবস্থাকে শেখ হাসিনা ব্যবহার করেছে, তার আগে অন্যরা ব্যবহার করেছে, সেই ধারাবাহিকতার যে মন এবং মনন এই সরকারের মধ্যে, এইটা এখনো পর্যন্ত আমরা বিদ্যমান দেখতে পাচ্ছি। কিন্তু প্রশ্নটা হচ্ছে যে কেবলমাত্র আমরা আলোচনা করব যে এই সরকারও আপনার আগের মতোই বিচার বিভাগকে পৃথক করতে চায় না, এইটা যথেষ্ট নয়। কারণ হচ্ছে যে এইটার জন্যে স্বাধীন বিচার ব্যবস্থা ছাড়া একটা রাষ্ট্রের গণতন্ত্রায়ন কখনোই হয় না। এইটার জন্যে আরও বৃহত্তর সংগ্রাম, আবারও যদি দরকার পড়ে রক্ত ঝরাতে হয়, সেটা খুব বেদনাদায়ক হবে। কিন্তু একটা জাতির মধ্যে, জনগোষ্ঠীর মধ্যে একবার যদি কোনো আকাঙ্ক্ষার জন্ম হয়, সেইটার সংগ্রাম কিন্তু থেকে থেকে অব্যাহত থাকে। এই সরকারের বিরুদ্ধে আবার সেই সংগ্রাম আপনার থাকবে। এটা যেমন এক। আরেকটা জিনিস আমি এই প্রসঙ্গে আপনার মাধ্যমে দর্শকদের সঙ্গে শেয়ার করতে চাই। বিচার, একটা গণতান্ত্রিক বিচার ব্যবস্থা মানেই হচ্ছে যে বিচার সিস্টেমের মধ্যে কোর্ট প্রসিডিংস হলো পাবলিক বিষয়। পাবলিক ট্রায়াল মানে হচ্ছে পাবলিক ট্রায়াল, যদি না বিশেষভাবে আপনার ইনডোর কোনো ট্রায়াল হয়। সাম্প্রতিককালে আমরা একদিকে যেমন হাইকোর্ট, অ্যাপেলেট ডিভিশন তাদের স্বাধীনতা চাই, একই সময় আমরা কোনো জুডিশিয়াল টাইরেনিও চাই না। এই কথা এই কারণে বলছি যে বেশ কিছুদিন হয়ে গেল, কয়েক সপ্তাহ হয়ে গেল, আদালতের ভেতরে কোর্ট করেসপন্ডেন্টদেরকে ঢুকতে দেওয়া হচ্ছে না, অ্যাপেলেট ডিভিশন এবং হাইকোর্ট ডিভিশনের মধ্যে। এর কারণ হচ্ছে যে এটা অ্যাপারেন্টলি তাদের আকার ইঙ্গিতে কোর্টরুম থেকে বেরিয়ে আসা, সেটা হচ্ছে যে কোনো কোনো কাগজ, কোনো কোনো সাংবাদিক বা প্রতিষ্ঠান তারা ঠিক মতন কোর্ট প্রসিডিংস কাভার করে নাই। তার জন্য শাস্তির ব্যবস্থা থাকতে পারে আইনের ভিতরে। কিন্তু যখন একটা ট্রায়াল হয়, এবং বিশেষত যখন এমন সব বিষয়ে ট্রায়াল হয় যেটা অফ সিরিয়াস পাবলিক ইম্পর্টেন্স, সেইখানে যদি রিপোর্টাররা থাকতে না পারে এবং তার মাধ্যমে জনগণ যদি না আপনার অবগত হতে না পারে, সেটা কিন্তু শুধু বিচার ব্যবস্থাকেই প্রশ্নের মুখোমুখি করে না, একই সঙ্গে যে জনগণের ভিতর যে ইনফর্মড ওপিনিয়ন তৈরি হওয়ার কথা, কোর্টের মধ্যে দুই পক্ষ যখন গুরুত্বপূর্ণ আলোচনা করেন পক্ষে বিপক্ষে, সেইটা এই মানুষের অবগত হওয়াটা আপনার বাধাগ্রস্ত হয়। তা আমি এটা ওয়াচ করছি, কোর্ট করেসপন্ডেন্টরা তারা নানান দিন দরবার করছেন। আমরা অনুরোধ জানাবো বিনয়ের সঙ্গে যে কোর্ট অথরিটি, যারা হাইয়েস্ট অথরিটি, তারা যাতে এই বিষয়টা বিবেচনা করেন। এটা অত্যন্ত উদ্বেগের বিষয়। কোর্টের মিস রিপোর্টিং হওয়া যেমন ক্ষতিকর, বাট তেমনি কোনো রিপোর্টিং না হওয়া, এইটাও সমাজ এবং রাষ্ট্রের গণতান্ত্রিক বিকাশের জন্য অন্তরায়মূলক। জি, মানে আপনি আপনার কথা বলেছেন, সবাই নিশ্চয়ই শুনেছে, দর্শকদের এবং কনসার্ন যারা আছেন তারাও। আমি ছোট্ট করে একটা বিষয় বলি আপনাকেও, মানে আমি বোঝার জন্যে বা আপনি আমাকে বোঝার জন্যে। এই যে ধরেন যে সরকারই আসছে তারা বিচার বিভাগে স্বাধীনতা দিচ্ছে না। এত বড় আন্দোলনের পরে যেটা সবাই মিলে অঙ্গীকার করেছি তাও দিচ্ছি না কেন? তার মানে কোনো না কোনো জায়গাতে আমরা আমাকে কেউ বাইপাস করুক এটা চাই না। এটা একটা ক্যারেক্টার অফ দি নেশন কিনা, বা বিভিন্ন রাজনৈতিক দলগুলোর মধ্যে একই রকম বিষয় কিনা। যেমন ধরেন আমরা মোগল যুগেই পড়েছি যে কাজীর রায় এমনকি শাসকদের উপরে পর্যন্ত ছিল। এই কিছুদিন আগে পাকিস্তানে এক কোর্টের বিচারকের রায়ের উপরে সরকার চলে গেল। কিন্তু এইখানে প্রধানত এইটাই করা হচ্ছে যেন আমরা বিচার বিভাগের উপরে কন্ট্রোল রাখতে পারি। অ্যান্ড দিস ইজ 100%
গণতান্ত্রিক যে কোনো মূল্যবোধের পরিপন্থী। আমরা এটা বুঝতে পারছি না, অথবা বুঝেও মানছি না। আর আমাদের নিজেদের মধ্যে হয়তো ওই ধরনের একটা ছোট ছোট ফিউডাল লর্ড, সামন্ত প্রভু জমিদারের মতো আছে, যার বিরুদ্ধে কেউ কথাই বলতে পারবে না। সেই কালচারটা প্রিভেল করছে। আমি শুধু একটু আপনার কথা একটু ঘুরিয়ে বলবো যে আপনি একটু ডিপ্লোম্যাটিক পলিটিশিয়ানের মতন বলছেন যে আমরা হয়তো বুঝেও বুঝতে পারছি না। না, পরিষ্কারভাবে বুঝেই যে বিচার ব্যবস্থাকে নিয়ন্ত্রণ করলে দলীয় সাংগঠনিক রাজনৈতিক সুবিধা আছে, এইটা বুঝেই অতীতের বিভিন্ন সরকার যেমন করছে না, করেনি, এই সরকারও সেই দৃষ্টিভঙ্গি থেকেই করছে না। এই দৃষ্টিভঙ্গিটা সহজাতভাবে অন্তর্গতভাবে অগণতান্ত্রিক। এর বিরুদ্ধে গণতন্ত্র পরায়ণ সমাজের যত অংশ আছে তাদেরকে সংঘবদ্ধভাবে লড়াই করা ছাড়া আমরা এটা করতে পারবো না। কোর্ট নিজেও করতে পারবে না একা। তেমনি একই চরিত্রের একটা প্রশ্ন, জি, একই চরিত্রের একটা প্রশ্ন, যতখানি সংক্ষেপে পারবেন বলবেন। আরও কিছু বিষয় আপনার কাছে জানার আছে আমাদের। গুম, মানবাধিকার, তথ্য অধিকার, দুর্নীতি দমন কমিশন অধ্যাদেশ, এগুলো তো বাতিল হয়ে গেল বলা যায়। পেছনের দিকে হাঁটছি দেখি। এইটা হচ্ছে বিএনপির ক্ষেত্রে সবচাইতে মানে অন্তর্ঘাতমূলক এবং সবচাইতে আয়রনিক্যাল ঘটনা হচ্ছে যে গুম কমিশনের রিপোর্ট বাস্তবায়ন করার ক্ষেত্রে তারা আপনার দ্বিধাগ্রস্ত কিংবা নানান ধরনের তারা স্থগিতের কথা বলে এইটা তারা মূলত এটাকে ভুলিয়ে দিতে চায়। পৃথিবীতে যত ধরনের অপরাধ আছে রাষ্ট্রের দিক থেকে করা হয়, তার মধ্যে সবচেয়ে বড় অপরাধের একটা হচ্ছে নাগরিকদের গুম করা। এবং এই যে 111-এর পর্যায় থেকে এই গুম করার সংস্কৃতিটা এর আগেও হয়েছে। এই সংস্কৃতির এক রীতিমতো একটা প্রাতিষ্ঠানিক রূপ দিয়ে ফেলেছিল বাংলাদেশ রাষ্ট্রের কতগুলি কিছু রাজনৈতিক নেতা, ইন্টেলিজেন্স এজেন্সির, রাষ্ট্রীয় ইন্টেলিজেন্স এজেন্সির কিছু স্বৈরতান্ত্রিক কর্মকর্তা মিলে এবং এই যে রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী কিংবা তাদের ডিসেন্টার্স যারা সমাজে, তাদেরকে গুম করে ফেলার যে সংস্কৃতি, একটা না অনেকগুলি। এবং রিপোর্টটা যদি আপনি পড়ে থাকেন, যে মূল রিপোর্টটা কি মর্মান্তিকভাবে এবং নৃশংসভাবে এই গুম করে তাদেরকে খুন করা হতো, এইগুলি জানার পর যেখানে বিএনপির অনেক লোক তার ভিকটিম, সেইখানে যখন বিএনপি নিজেই এই কমিশন রিপোর্টকে অবজ্ঞা করে এবং এগুলোকে আপনার রিপিটেশন যাতে না হয় তার জন্য আইন প্রণয়ন করার জন্যে বাধা দেয়, এইটা একটা অদ্ভুত ব্যাপার। তার মানে হচ্ছে এদের মধ্যে কি কেউ আছে যে প্রয়োজনে পুরনো প্র্যাকটিসটা তারা নিজেরা করবে? তা না হলে দেশে রাষ্ট্র কর্তৃক গুম খুন করার বিরুদ্ধে যে অধ্যাদেশ, সেই অধ্যাদেশকে বন্ধ করার কোনো কারণ থাকতে পারে না। এটা শুধু রাজনৈতিক দিক না, একটা দেশের সশস্ত্র বাহিনীর একটা অংশ এটার সঙ্গে জড়িত ছিল। এদের দেশের অন্যান্য এনএসআই, পুলিশ, তাদের নিরাপত্তা বাহিনীর লোকেরা এটার মধ্যে জড়িত ছিল। যতক্ষণ পর্যন্ত না এগুলো নিজেরই দেশের নিরাপত্তা বাহিনীগুলো, রাষ্ট্রীয় নিরাপত্তা বাহিনীগুলো নিজেদের নাগরিককে হত্যা করার প্রবণতা বন্ধ করবে, ততক্ষণ পর্যন্ত রাষ্ট্রীয় নিরাপত্তা বাহিনীর উপর, জাতীয় নিরাপত্তা বাহিনীর উপর এই দেশের নাগরিকদের কোনো আস্থা ফিরে আসবে না। আর একটা রাষ্ট্রের নিরাপত্তা মানে কোনোদিনই শুধুমাত্র কিছু বাহিনী, শুধুমাত্র কিছু সংগঠন গোটা রাষ্ট্রের নিরাপত্তা দিতে পারে না। তারা একটা ভাইটাল রোল প্লে করতে পারে, কিন্তু কখনোই যতক্ষণ পর্যন্ত না কোনো দেশ যদি বহিঃশত্রুর দিয়ে আক্রান্ত হয়, সারা দেশের সচেতন জনগোষ্ঠী এবং রাষ্ট্রীয় নিরাপত্তা বাহিনী, সেনাবাহিনী, পুলিশ সহ দেশকে রক্ষা করতে হয়। এইটা যদি বিভক্ত থাকে, নিরাপত্তা বাহিনীগুলির উপর যদি আস্থা হারায় মানুষ, তাদেরকে যদি খুনি হিসেবে, নিজেদের নাগরিকদের খুনি হিসেবে তাদের বিবেচনা করতে হয়, তাহলে রাষ্ট্রের ঐক্য থাকে না, অস্তিত্ব বিলোপ হওয়ার সম্ভাবনা তৈরি হয়, ভেতরের দিকে দুর্বল হয়। সেইটা জানবার পরও, এত আলোচনা হওয়ার পরও, নিজেদের কর্মীরা ভিকটিম হওয়ার পরও যেই দল
এইটার বিপক্ষে দাঁড়ায়, তার দেশপ্রেম তো দূরের কথা, রাষ্ট্রের অস্তিত্বের প্রতি অঙ্গীকারের প্রশ্ন তো দূরের কথা, তার আপন কর্মীদের ব্যাপারে মমত্ব বোধ সম্পর্কে প্রশ্ন করার উপযুক্ত সময় এটা। আচ্ছা, একটা কথা জিজ্ঞেস করি, আপনি এই ইলেকশন যে হয়ে গেল তারপরে একটা কমেন্ট করেছিলেন, নাকে রুমাল দিয়ে সবাই ভোট দিয়েছে। কি মনে করে এখন আপনার কথাবার্তা শোনার পরে প্রশ্নটা করতে ইচ্ছে করলো আমার। আর স্বাভাবিক, আপনি নির্বাচনটা হয়েছে অনেকটা সময়, যেমন দেখুন বড় বড় আন্দোলন সংগ্রামের পরে, অনেক আত্মত্যাগ আত্মাহুতির পরে যখন নতুন করে একটা সমাজ বা রাষ্ট্র তার নতুন সরকার শুরু করে, নতুন একটা অগ্রযাত্রার দিকে অগ্রসর হয়, তখন মানুষের অনেক আকাঙ্ক্ষা থাকে। সেই সময়ে আমরা কেন নাকে রুমাল দেওয়ার কথা বলেছি, হঠাৎ দেখলাম যে আওয়ামী লীগ দল হিসেবে সারা দেশের অনেক সম্পদ যেভাবে আত্মসাৎ করেছে, মানুষের উপর নানাভাবে চাঁদাবাজি করেছে, যেগুলির বিরুদ্ধে মানুষ উত্তপ্ত হয়ে উঠেছিল, খুন জখম লুটপাট করেছে। এই রাজনৈতিক পট পরিবর্তনের সঙ্গে সঙ্গে বৃহত্তর রাজনৈতিক দল হিসেবে যখন প্রতিদিন, তখন নির্বাচনের আগে প্রতিদিন বিএনপির ওইখানে ধরে নিয়ে যাওয়া, ওইখানে চাঁদাবাজি করা, ওইখানে মানুষদেরকে অত্যাচার করা, এগুলির খবর আসছিল। অর্থাৎ মানুষের আকাঙ্ক্ষার বিপ্রতীপ একটা অবস্থানে গিয়ে তারা উন্নততর একটা সমাজ তৈরি করবার শুভ সূচনা করবার বদলে যে কিছুটা প্রতিহিংসা, কিছুটা লোভ, কিছুটা হচ্ছে আপনার পয়সা বানানো, অন্যদেরকে কি বলে যে আওয়ামী লীগদেরকে রক্ষা করার নামে তাদের কাছ থেকে টাকা নেওয়া, এগুলি একটা নিরন্তর ঘটনায় যখন পরিণত হয়, এরকম একটা সময়ে নির্বাচনটা যখন আসে, তখন চিন্তাশীল মননশীল মানুষ যারা, তারা কি করতে পারে, তারা একটা উন্নততর রাজনৈতিক দলকে ভোট দিবে, কিন্তু তার সামনে যখন সে আদর্শের মতন করে কোনো পার্টি থাকে না, আবার থাকে কি তার আওয়ামী লীগ অত্যাচারের কারণে পরাজিত এবং পলায়ন হওয়ার পর একটা রাজনৈতিক স্পেস তৈরি হয়েছে। সেই স্পেসের মধ্যে আমরা কোনো ইতিবাচক বড় কোনো রাজনৈতিক দলের কিংবা আপনাদের মতন যারা বামপন্থী সংগঠনগুলোর বিস্তার, বিকাশ এবং উন্নততর বিকাশ দেখতে পেলাম না। সেটা অনেক কারণ থাকতে পারে। একটা স্পেসটা পূরণ করতে এগিয়ে এলো, দেখলাম জামাত ইসলামের মতন একটা স্বাধীনতা বিরোধী, মননহীন, অগণতান্ত্রিক, সাম্প্রদায়িক, ধর্মীয় সাম্প্রদায়িক একটা সংগঠন। এরকম একটা অবস্থার মধ্যে এখানকার যারা গণতন্ত্র পরায়ণ মানুষ, তারা কোন দিকে যাও, একটা অসহায় অবস্থার মধ্যে পড়েছিল। কারণ বিএনপি একদিকে তার চাঁদাবাজি, বিশেষত তার অগণতান্ত্রিক আচরণ, সেইটার প্রতিদিন খবর আসছে। অন্যদিকে জামাতে ইসলাম, তাদেরকে যদি মানুষ ভোট না দেয়, তাহলে জামাতে ইসলাম প্রতিদিন ধর্মের নামে মিথ্যা কথা বলেছে। তাদেরকে ধর্ম, ইসলাম এবং জামাত ইসলামকে একাকার করে মানুষের সামনে নিজেদেরকে তুলে ধরেছে। তাদেরকে ভোট না দিলে ভেস্তে যেতে পারবে না বলে প্রপাগান্ডা করেছে। তাদের বট বাহিনী বলে একটা জিনিস আছে, প্রতিদিন মিথ্যে কথা বলে, শত শত অ্যাকাউন্ট করে এখনও পর্যন্ত তারা মানুষের চরিত্র হরণ করে, মানুষের ব্যাপারে মিথ্যে প্রপাগান্ডা করে এবং মানুষকে প্রায় আক্রমণযোগ্য, হত্যাযোগ্য করে তোলে, যাদেরকে তারা অপছন্দ করে। এর বিপরীতে তার ভোট দেওয়ার জন্য, ক্ষমতায় নিয়ে আসবার জন্য, ভোট দেওয়ার জন্যে মানুষের আর কোনো বিকল্প ছিল না। তখন মানুষ মন্দের ভালোকে বেছে নেয়। সেই কারণে আমি বলেছিলাম যে মানুষ বিএনপিকে ভোট দিয়েছে তার ইতিবাচক তৎপরতার জন্য নয়, জামাত ইসলামের হাত থেকে তার ওই সিম্বলের মধ্যে লুটপাট এবং গন্ধ, সেই জন্য নাকের রুমাল দিয়েছে। কিন্তু আপনি যেন একদিন পর আবার তুললেনি। প্রশ্নটা হচ্ছে, এই কথাটা কিন্তু বিএনপির নেতৃত্বের মনে রাখা দরকার। আমি জানি না তারা মনে রেখেছে কিনা, আমার মনে পড়লো, আমি সেজন্য প্রশ্ন করলাম। আমার আগের চিন্তার মধ্যে ছিল। আপনি নিজে রাজনীতিক, আপনি সাংবাদিক, লেখক, আপনার কি মনে হয় যে ধরুন আজকে রাজনীতির যে অবস্থা, একটা শূন্যতা আছে, ক্ষমতায় বিএনপি আছে, অপোজিশন পার্টি হিসাবে জামাত ইসলামের মতন একটা পশ্চাৎপদ রাজনৈতিক দার্শনিকতা, রাজনৈতিক দল আছে। ফেল করে,
এই ব্যাপারে কিছু বলবার আগে আমি আপনাকে আরেকটা প্রশ্ন করি রিলেটেড। please. কেউ কেউ এরকম মনে করেন, বলেন, আমার কাছেও বলেন, বহু ইস্যুতে দেখা যাচ্ছে সরকারের বিরোধী দল প্রায় একই রকম আচরণ করে। মানে যেমন ধরেন ইরানের উপরে যে হামলাটা হলো, তখন গভর্নমেন্টের স্টান্স যেরকম, জামাত ইসলামের স্টান্সও সেরকম। আবার ধরেন এই যে রেসিপ্রোকাল ট্রেড এগ্রিমেন্ট, আমার এটা প্রশ্ন আপনার উপরে ছিল, সময় পেলে আমি আবার জিজ্ঞেস করব। তখনও দেখা গেল যে এটার বিরোধিতা করবার ব্যাপারে সরকার পক্ষ তেমন সরব নয়, জামাত ইসলামও তেমন সরব নয়। এদের দুজনের মধ্যে কি কোনো সমঝোতার ভিত্তিতে চলছে নাকি? যে আমি আসছি দুটো দিক, একটা হচ্ছে তাদের সমঝোতার, আর একটা হচ্ছে তার সংগ্রামের। প্রশ্ন হচ্ছে যে আমার যেটা দুশ্চিন্তার কারণ মনে হয়, এবং আমি যাদের সঙ্গে চলাফেরা করি তাদের অনেকেই যেটা মনে করে, যে বিএনপির নেতাদের অধিকাংশেরই চোখে মুখের দিকে তাকালে, তাদের কথাবার্তা আচার আচরণ শুনলে, কিংবা এমনকি প্রধানমন্ত্রীর চারপাশে যারা প্রায় প্রতিদিন আমরা দেখতে পাই, তাদের চোখ মুখ কথাবার্তা শুনে কি এরকম মনে হয় যে এখন থেকে আগামী 5 বছর 10 বছর পরে বাংলাদেশের রাজনীতি কি গণতান্ত্রিক বিকাশের দিকে যাবে? কিংবা তারা যদি ফেল করে, তারা যদি জনগণের আকাঙ্ক্ষার অনুবর্তী করতে না পারে, তখন যে এই সমাজে দেশে আরও বড় প্রতিক্রিয়াশীল শক্তির রাজনৈতিক শক্তির উত্থান ঘটতে পারে, সেটাকে রুখবার জন্যে রাজনৈতিক, সাংস্কৃতিক, শিক্ষা, নানান ক্ষেত্রে যেই আপনার জমিন তৈরি করতে হবে, তার যে প্রয়োজনীয়তা, তার উদ্যম, উদ্যোগ, এগুলি কিন্তু চোখে পড়ছে না। ফলে এটা খুব একটা দুশ্চিন্তার কারণ হতে পারে আপনার আমার জন্যে, আমাদের পরবর্তী প্রজন্মের জন্যে। এইটা বিএনপির নেতৃত্বকে আপনারা যারা রাজনীতি করেন দেখা হলে একটু দয়া করে স্মরণ করে দিবেন, এটা অনুরোধ থাকলো। দ্বিতীয়ত যে সমঝোতার প্রশ্ন, ইরানের প্রশ্ন আপনি বলছেন, তো একটা রাষ্ট্রের জন্য কৌশলগত অবস্থান দরকার পড়ে, জীবনের জন্যও লাগে। কিন্তু জীবনটা নিজেই যখন পুরোটা কৌশল হয়ে দাঁড়ায়, তখন সে মানুষ থাকে না। একটা রাষ্ট্রের অস্তিত্বের জন্য তার মোরালিটির একটা জায়গা থাকে। ইরানের উপর, ইরানের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের সমঝোতা চলা অবস্থায় ইসরায়েলের উস্কানিতে মার্কিন যুক্তরাষ্ট্র সহ অন্যায়ভাবে হামলা করেছে। একটা ক্লিয়ার কেস অফ ইলিগাল অ্যাগ্রেশন। সেই আগ্রাসনটা হয়েছে একটা স্কুলের মধ্যে প্রথম। 168টার মতো বাচ্চার উপর বোমা ফেলে তাদেরকে হত্যা করা হয়েছে। এই রকম সমস্ত আন্তর্জাতিক আইন ভেঙে ইরানের উপর মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল এই অপরাধ সংগঠিত করেছে। পৃথিবীর বহু দেশ মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের 50 বছরের মিত্ররা পর্যন্ত অনেকে তার বিরুদ্ধাচরণ করেছে। সুইজারল্যান্ডের মতো একটা কান্ট্রি যে 1818 সালের পর কোনো দেশের কোনো যুদ্ধের ব্যাপারে কোনো মন্তব্য করে নাই, পক্ষে কিংবা বিপক্ষে, এটা তার নিজস্ব অবস্থান, নিরপেক্ষ থাকবে। 2টা বিশ্বযুদ্ধের মধ্যেও তারা করে নাই। তারা পর্যন্ত ইসরায়েলকে, আমেরিকার এই হামলাকে এটা নিন্দা করেছে। বাংলাদেশ, যেই বাংলাদেশ রাষ্ট্রের সংবিধানের মধ্যে লেখা আছে সাম্রাজ্যবাদ বিরোধী, কোন সাম্রাজ্যবাদী, উপনিবেশবাদী অন্যায় আচরণের বিরুদ্ধে রাষ্ট্র হিসেবে বাংলাদেশ প্রতিবাদ করবে লেখা আছে। সেইখানে ইরানের পক্ষে তো দাঁড়ায়নি, মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষে পরিষ্কারভাবে তারা দাঁড়িয়েছে। এইটা তাদের নিজেদের মোরাল ব্যাংক্রাপসি যেমন প্রতিষ্ঠা করেছে, তেমনি নাগরিক হিসেবে আমি সারা পৃথিবীতে আমার দেশ, আমার সরকার একটা আন্তর্জাতিক দুনিয়ায় যে অবস্থান গ্রহণ করতে পারে নাই, তার জন্য আমি লজ্জিত বোধ করি। খোদ মার্কিন যুক্তরাষ্ট্রে, ইউরোপের বিভিন্ন রাষ্ট্রে আপনার এইটার আপন আপন সরকারের বিরুদ্ধে অন্যায়, এই অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ হয়েছে। এইখানে বিএনপি এবং জামায়াত, আপনি ঠিকই বলেছেন, তারা প্রায় অভিন্ন ইমোরাল, অনৈতিক অবস্থান গ্রহণ করেছে। এটা এই দেশের বিবেকবান মানুষের মনে রাখা দরকার। তাদের প্রতি সমর্থন বাড়াবে না কমাবে, এই মানদণ্ডটাও জাতীয় ক্ষেত্রে যেমন তাদের পারফরমেন্সের একটা স্টক থাকা দরকার। এক সরকারগুলিকে যদি গণতান্ত্রিক ব্যবস্থার মধ্যে তাদেরকে জবাবদিহিতার মধ্যে রাখার জন্যেই তাদের পারফরমেন্সের স্টক থাকা দরকার, তেমনি আন্তর্জাতিকভাবে
কি দৃষ্টিভঙ্গি আমার সরকার গ্রহণ করে আমাদের একটা দেশের, হ্যাঁ, সেইটা হিসাবের মধ্যে নেওয়া দরকার। তার কাছ থেকে এইরকম ইমোরাল আচরণ বাংলাদেশের কোনো চিন্তাশীল মানুষের, ন্যায়পরায়ণ নাগরিকের এই আচরণ মেনে নেওয়ার কোনো কারণ থাকতে পারে না। একটু আশেপাশে তাকাই, বুঝতে পারছেন জি, পশ্চিমবঙ্গের নির্বাচনের পরে ফলাফল যাই হোক না কেন, যে পরিস্থিতিটার জন্ম হয়েছে সেখানে, একে তো ৮০ লক্ষ লোকের ভোট কেড়ে নিয়েছেন, তারপরে এখন হামলা চলছে এবং খুব ঘোষণা দিয়ে হামলা চলছে এবং সবাইকে জড়ো করবার চেষ্টা করা হচ্ছে, পুশিন করবার। সব মিলে পরিস্থিতিটা কী দেখছেন? আমাদের কাজ কি, আমরা দেশের মধ্যে কি করতে পারি বা করছি? ধন্যবাদ। এটা অত্যন্ত একটা উদ্বেগের বিষয়। আপনি দুভাবে দেখবার আছে। ধরেন আপনি এভাবে দেখতে পারেন যে ভারত একটা বিরাট রাষ্ট্র, তার মধ্যে পশ্চিমবঙ্গ হচ্ছে বাংলাদেশ রাষ্ট্রের মনে করেন একটা মেয়র নির্বাচনের মতন। কারণ সেইটার দিক থেকে আপাতত বাংলাদেশের স্বাধীন হওয়ার পর বাংলাদেশের ঢাকার সম্পর্ক নির্ধারিত হবে দিল্লির সঙ্গে, ওয়েস্ট বেঙ্গলের সঙ্গে। না, এটা আমাদের এখানকার বাঙালির জনগোষ্ঠী অনেকে এটা বুঝতে পারে না, সব বিষয়ে কলকাতার দিকে তাকিয়ে থাকে। তো সেটা হলো একটা দিক। দুইটা রাষ্ট্রের মধ্যে সম্পর্ক হয়তো বিরাটভাবে প্রভাবিত হবে না, বাট একই সঙ্গে আমাদের পার্শ্ববর্তী তো নিজের বাড়ির পাশে আরেক বাড়ির খারাপ হলে আপনি নিজেও ভালো থাকা খুব কঠিন হয়ে পড়ে। ওইখানে আগুন লাগলে সে আগুনের শিখা আপনার এখানে পর্যন্ত পৌঁছাতে পারে। সেদিকে বিজেপির সম্পর্কে আলাপ করার কিছু নাই। বিজেপি নিজে ঘোষণা দিয়ে একটা ধর্মান্ধ, সাম্প্রদায়িক, ইরাশনাল একটা রাজনৈতিক দল। ভারতের যে সেকুলার ভারতের কথা বলে, সেই সেকুলার ভারতের দর্শনকে হাস্যাস্পদ করে ফেলেছে এই বিজেপি। কিন্তু সেটা তাদের দেশের ব্যাপার। কিন্তু তাদের দেশে যারা এই বিজেপি রাজনীতির ভিকটিম, হিন্দু জনগোষ্ঠী, তাদের প্রতি আমাদের সহানুভূতি থাকবেই। সারা পৃথিবীতে কোন নিপীড়িত জনগোষ্ঠীর উপর আমাদের যে কোনো ন্যাশনাল মানুষের সহানুভূতি থাকে। কিন্তু এইটা একদম এখন যে অবস্থা দাঁড়িয়েছে, এটা তো আমাদের গায়ের উপর এসে পড়েছে দু কারণে। একটা হচ্ছে আমাদের কি করণীয় প্রশ্ন, আমাদের প্রথমে যেটা বলতে হবে, ভারতের হিন্দুত্ববাদী রাজনৈতিক দলের ক্রমশই যে আধিপত্য বৃদ্ধি পাচ্ছে, সেটা পশ্চিমবঙ্গে এসে দাঁড়ানোর পরে ওইখানের সংখ্যালঘু মুসলমানদের উপর যে ধরনের অবিচার শুরু হয়েছে, আমাদের তার প্রতিবাদ করতে হবে। কিন্তু একই সঙ্গে মনে রাখতে হবে, ওইটা আরেক দেশের সংখ্যালঘুদের উপর সংখ্যাগুরুর অত্যাচারকে কেন্দ্র করে বাংলাদেশে যদি কোনো প্রতিক্রিয়াশীল জনগোষ্ঠী আবার অন্য কোনো ধর্মান্ধ জনগোষ্ঠী এই দেশের ধর্মগত সংখ্যালঘুদের উপর প্রতিশোধ নেওয়ার চেষ্টা করে, সেইটাকে সরকারিভাবে, রাষ্ট্রীয়ভাবে এবং সামাজিকভাবে এইটা প্রতিহত করবার চেষ্টা তো শুধুই নয়, এখন থেকে এইটা প্রস্তুতিটাও থাকতে হবে। কারণ উস্কানি দেওয়ার লোকের অভাব পড়ে না। সঙ্গে আমি এটা বলতে চাই যে এইটা প্রতিটা গণতন্ত্রবান মানুষের দায়িত্ব, আপনার অন্য কোনো দেশের সংখ্যালঘুদের উপর হামলাকে ব্যবহার করে যাতে আমার দেশে এরকম হয়, ভারতের খারাপ জিনিস আমাকে এই দেশে নিতে হবে না। এইখানে যারা ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়ের নেতা আছেন, আমি তাদেরকে আপনার মাধ্যমে বিনয়ের সঙ্গে অনুরোধ করব যে ভারতে যে সংখ্যালঘু জনগোষ্ঠীর উপর হামলা হচ্ছে অন্যায়ভাবে, সেইটা যেন তারা এখান থেকে প্রতিবাদ করেন। সেই প্রতিবাদ করার মধ্য দিয়ে আমাদের দেশের সংখ্যালঘু জনগোষ্ঠী আছে, তাদের নিরাপত্তার 1 ডিগ্রি হলেও বাড়বে। এই নিরাপত্তা দেখার দায়িত্ব সবার, সবচেয়ে বেশি সংখ্যাগুরু জনগোষ্ঠীর। এই দেশে অমুসলমান জনগোষ্ঠীর নিরাপত্তাহীনতার সমস্যা দূর করার প্রধান দায়িত্ব হচ্ছে সংখ্যালঘিষ্ঠ মুসলমান কমিউনিটির। সেইটা তেমন তারা যেমন দেখবে, হিন্দু জনগোষ্ঠীর যারা নেতা, তারা যদি ওই ভারতে মুসলমানদের বিরুদ্ধে অপরাধের প্রতিবাদ করেন, তাহলে তারা এখানে নিরাপত্তার সম্ভাবনা বৃদ্ধি পাবে। আমার শেষ প্রশ্ন আপনার কাছে, যদিও আরও গোটা 2 প্রশ্ন আপনার কাছে ছিল, কিন্তু এটা জিজ্ঞেস করছি, আমি একবার একটু উল্লেখ করেছিলাম, আপনিও খানিকটা ছুঁয়ে গেছেন, কিন্তু ক্রাক্সটাতে যাননি। ক্রাক্সে যাবার মতো সময় নেই, 2 মিনিট সময় পাবেন আপনি কথা বলার জন্য। এটা হচ্ছে যুক্তরাষ্ট্রের সাথে আমাদের যে রেসিপ্রোকাল ট্রেড এগ্রিমেন্টটা হয়েছে, এটাকে আপনি কীভাবে দেখছেন?
কি করা যেতে পারে? আমি 2 মিনিটের মধ্যে বলবেন। আমি যেটা দেখি যেটা কোনো রেসিপ্রসিটির ব্যাপার নাই। যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি যেটা হয়েছে সেইটার যতটুকু সমাজে বেরিয়ে এসছে পত্রপত্রিকায়, সামাজিক গণমাধ্যম ইত্যাদিতে, সেইটা বাংলাদেশ অত্যন্ত নতজানু অবস্থায় আত্মঘাতী একটা চুক্তি সম্পাদন করেছে। সেইখানে যখন এর বিরুদ্ধে যখন প্রতিবাদ হচ্ছিল ছোট ছোট, তখন সরকারের এক মন্ত্রী, ইউনূস সরকারের মন্ত্রী, যিনি এখন বিএনপি সরকারের মন্ত্রী, দাবি করেছিলেন যে এই আলোচনাটা তার এই করার আগে তারা গোপনে করেননি, অবশ্যই গোপনে করেছেন। তারা বিএনপি এবং জামাতের সঙ্গে কথা বলে করেছেন। সেইটাও যদি করে থাকেন তারা গোপনে করেই বলেছেন। না, কিন্তু জামাত তো প্রতিবাদ করেছে। জামাত 3 দিন পরে তার প্রতিবাদ করেছে, বিএনপি এখনো মৌনতা অবলম্বন করছে, অর্থাৎ তার এটা কন্টেস্ট করে নাই, অর্থাৎ তাদের এই চুক্তির ব্যাপারে বিএনপির সায় রয়েছে। এটা বাংলাদেশের সার্বভৌমত্বের প্রশ্নে, অর্থনৈতিক সার্বভৌমত্ব বিশেষত প্রশ্নে বাংলাদেশকে ভীষণভাবে আপোস করা হয়েছে। আমার দাবি যে পুরোটা অফিশিয়ালি বাংলাদেশের 141 ধারা বোধহয় আপনার রাষ্ট্রীয় সংবিধানের বলা আছে যে বাংলাদেশ কোনো বিদেশি রাষ্ট্রের সঙ্গে চুক্তি করলে চুক্তির কপি পার্লামেন্টে প্রকাশ করতে হয়, সাবমিট করতে হয়। তার এটা প্রকাশ করুন এবং এই বিষয়ে তাদের অবস্থান পরিষ্কার করুন। এটা বাংলাদেশের নানা ধরনের সার্বভৌমত্বের যত প্রকার এবং প্রকরণ আছে তার বিরুদ্ধে যায় বলে যে সমস্ত রিপোর্ট বেরিয়েছে, এই বিষয়ে সরকারের আমরা পরিষ্কার ব্যাখ্যা দাবি করি এবং যতটুকু বেরিয়েছে তার বিরুদ্ধে প্রতিবাদ করে জনমত সংগঠিত করা দরকার বলে আমি মনে করি। ধন্যবাদ।